আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজকে শুরু করব অষ্টম পর্ব। এখন অনেক রাত। ভুবনরা ঘণ্টা দুয়েক আগে মোহনবাসীর স্ত্রী ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছিল। তারা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বিনয়, শেখরনাথ এবং বিশ্বজিতেরও স্নান খাওয়া হয়ে গেছে। এই বাংলোয় উপসাগরের মুখোমুখি পরপর 3টে বেডরুম। একেবারে পশ্চিম দিকের ঘরটায় সেদিন রাত কাটিয়ে গিয়েছিল বিনয়। আজও সেখানেই তার জন্য বিছানা করে দেওয়া হয়েছে। ওটা এই বাংলোর গেস্ট রুম। ঠিক হয়েছে বিনয় যখনই পোর্ট ব্লেয়ারে আসবে ওখানেই থাকবে। তার পাশের ঘরটায় শেখরনাথের আর পূব দিকের শেষ ঘরটা বিশ্বজিতের। বিনয় তার ঘরে চলে এসেছিল। 2 দেওয়ালে জোরালো আলো জ্বলছে। তেজি আলোয় ঘরটা ভরে গেছে। গোপালের কাজে কোনো খুঁত নেই। খাটের পাশে জগ ভর্তি জল এবং কাচের ঝকঝকে গিলাস রেখেছে। তাছাড়া এলাচ লবঙ্গ ভর্তি একটা ছোট কৌটো। এখন মশারি খাটিয়ে বিছানার চারপাশে পরিপাটি করে গুঁজে দিচ্ছে। শিয়রের দিকে খোলা জোড়া জানালা, তার পাশে পড়াশোনার জন্য ছোট্ট টেবিল এবং চেয়ার। বিনয় চেয়ারে বসে তড়িৎ গতিতে গোপালের হাত চালানো দেখছিল। সেই সকালের দিকে জেফ্রি পয়েন্ট থেকে মোহনবাসীকে ট্রাকে চাপিয়ে তারা চলে এসেছে। সারা দিন শরীরের ওপর প্রচণ্ড ধকল গেছে। স্নানের পর পেটে ভাত পড়তেই অসীম ক্লান্তিতে 2 চোখ জুড়ে আসছিল। গোপাল তার কাজ শেষ করা মাত্র সে আলো নিভিয়ে শুয়ে পড়বে। বিশ্বজিৎ ঘরে এসে ঢুকলেন। তার হাতে পুরো ব্রাউন কাগজের একটা প্যাকেট। একটু অবাক হয়ে উঠে দাঁড়ালো বিনয়। খানিক আগেই খাওয়া দাওয়া চুকিয়ে তো তিনি শুকতেই চলে গিয়েছিলেন। হঠাৎ কি এমন হলো যে এই সময় তাকে আসতে হয়েছে? বিশ্বজিৎ বললেন, নানা কথায় একেবারে ভুলেই গিয়েছিলাম। কলকাতা থেকে কাল আপনার কয়েকটা চিঠি এসেছে। এই যে এর ভেতর সব রেখে দিয়েছি। ভেবেছিলাম জেফ্রি পয়েন্টে পাঠিয়ে দেব। ভালোই হলো আপনি পোর্ট ব্লেয়ারে চলে এসেছেন। এই নিন। গোপালের মশারি গোঁজা হয়ে গিয়েছিল। সে চলে গেল। বিশ্বজিৎ কিন্তু গেলেন না। ঘরে বাড়তি একটা চেয়ার রয়েছে, সেটা টেনে এনে বসতে বসতে বললেন, কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। একটা আর্জিও বলতে পারেন। বিনয়ের বিস্ময় বাড়ছিলই। এতক্ষণ ড্রয়িং রুমে বসে তো কত আলোচনাই হয়েছে। একসঙ্গে ডাইনিং টেবিলে বসে তারা খেয়েওছে। তখনও কিছু কথাবার্তা যে হয়নি তা নয়। তারপরও বিশ্বজিতের কি এমন কথা থাকতে পারে তা সে ভেবে পেল না। তাছাড়া আরজি শব্দটা কেমন ধন্দের মতো মনে হচ্ছে। ধীরে ধীরে বসে পড়ল বিনয়। কোনো প্রশ্ন করল না। বিশ্বজিৎ বললেন, মোহনবাসী কর্মকারের ব্যাপারটা খুবই আনফর্চুনেট ঘটনা। আপনি নিজে তার প্রত্যক্ষদর্শী। আমার বিশেষ অনুরোধ, এই নিয়ে কোনো রিপোর্ট আপনি কলকাতায় পাঠাবেন না। হ্যাঁ, এ কী বলছেন? আমি একজন সাংবাদিক। এখানে যা ঘটছে, আমি যা নিজের চোখে দেখছি তা লেখার জন্যই তো আমাকে আন্দামানে পাঠানো হয়েছে। সঠিক তথ্য পাঠকের কাছে তুলে না ধরাটা তো অন্যায়। এটা তো একটা ডিসঅনেস্টি। আপনি যা বললেন তা 100% ট্রু। কিন্তু বেঙ্গল, বিশেষ করে উদ্বাস্তুদের স্বার্থে দয়া করে এই ইনসিডেন্টের কথাটা লিখবেন না। তিনি বোঝাতে লাগলেন, কলকাতার উদ্বাস্তুদের নিয়ে মারমুখী আন্দোলন চলছে। এই রিপোর্ট বেরুলে পার্টিগুলো মারাত্মক একটা অস্ত্র পেয়ে যাবে। রিফিউজিরা ভীষণ ভয় পাবে। আন্দামানে তারা আর কেউ আসতে চাইবে না। বিশ্বজিৎ আরও বললেন, জেফ্রি পয়েন্টে জারোয়ারা আর যাতে হামলা চালাতে না পারে সেজন্য সিকিউরিটির বন্দোবস্ত আরও জোরদার করা হবে। তাছাড়া আরও কিছু কিছু ব্যবস্থার কথাও ভাবা হবে। শুনতে শুনতে অভিভূত হয়ে পড়েছিল বিনয়। বিশ্বজিৎকে যত দেখছে তার শ্রদ্ধা যেন ততই বেড়ে যাচ্ছে। এই মানুষটির লেশমাত্র স্বার্থ নেই। তিনি অজস্র টাকা মাইনে পান, প্রচুর পার্কস, সেই সঙ্গে বিপুল ক্ষমতা। রিফিউজিরা যদি না আসে, ফাঁকা জমিতে যদি মোপলাদের বসিয়ে দেওয়া হয়, তাতে তার এতটুকুও ক্ষতি হবে না। বরং যেভাবে পুনর্বাসনের কাজে জঙ্গলে জঙ্গলে ছোটাছুটি করেন, যেভাবে দিনরাত পরিশ্রম করেন, তার আর কিছুই করতে হবে না। গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুরে হালকা মেজাজেই বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন।
অথচ উদ্বাস্তুদের জন্য তার কি অফুরান মমতা, তার জন্য তিনি কত ভাবেন। বিনয় কয়েক লহমায় তার দিকে তাকিয়ে থাকে, তারপর গাঢ় গলায় বলল, ঠিক আছে, মোহনবাসীর কথা আমি লিখব না। বিশ্বজিৎ উঠে পড়লেন, কৃতজ্ঞ সুরে বললেন, অনেক ধন্যবাদ, আমি চলি, এবার আপনি শুয়ে পড়ুন। তিনি চলে যাবার পরেও বিনয় বসে রইল। এখন চারিদিক নিঝুম, শুধু সিসোস্ট্রেস বের ঢেউগুলো অবিরল ঝাঁপিয়ে পড়ছে পাড়ের পাথরের চাঁইগুলোর ওপর। দূর সমুদ্র থেকে ঝোড়ো হাওয়া উঠে এসে পোর্ট ব্লেয়ারের সবগুলো বিশাল বিশাল গাছের ঝুঁটি ধরে ঝাঁকিয়ে চলেছে। ঢেউ আর বাতাসের আওয়াজ ছাড়া কোথাও অন্য কোনো শব্দ নেই। একসময় উঠে পড়তে যাচ্ছিল বিনয়, তখনই খেয়াল হলো হাতের ভেতর চিঠির প্যাকেটটা ধরা রয়েছে। না, এখন আর শোয়া হবে না। প্যাকেটটা টেবিলে রেখে চিঠিগুলো বার করল সে। গুনে দেখল মোট 4টে খাম, সব খামেই চিঠি। প্রথম খামটা খুলতেই নতুন ভারতের চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ীর চিঠি বেরিয়ে পড়ল। তার চিঠিতে ফেনানো ব্যাপার থাকে না, কাজের কথাগুলো গুছিয়ে সংক্ষেপে লিখে পাঠান। প্রসাদদা আগের চিঠির মতোই এবারও লিখেছেন। বিনয়ের রিপোর্টগুলো পাঠকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে। তবে লেখার সঙ্গে আন্দামানের রিফিউজি সেটেলমেন্ট, সেখানকার মানুষজন এবং অন্যান্য বাসিন্দা, বিশেষ করে পেনাল কলোনির লোকজন, সেলুলার জেল, রস আইল্যান্ড ইত্যাদি এলাকায় যারা থাকে তাদের ফটো থাকাটা ভীষণ জরুরি। এছাড়া আন্দামানের আদিম জনজাতি জারোয়া, ওঙ্গে এবং গ্রেট আন্দামানিজদের ছবি যেভাবে হোক জোগাড় করে পাঠাতে হবে। মনে রাখা দরকার, খবরের কাগজে 4 কলম একটা প্রতিবেদনের চাইতেও প্রাসঙ্গিক একটা ভালো ফটো পাঠকদের কাছে বিরাট ছাপ রাখে। রিপোর্টের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বটা অনেকই বাড়িয়ে দেয়। আপাতত আন্দামান থেকেই একটা ক্যামেরা জোগাড় করে বিনয় যাতে কাজ চালিয়ে নেয় সে কথাই লিখেছেন প্রসাদদা। তারপর যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে একটা ক্যামেরা তাকে পাঠানো হবে। প্রসাদদা লিখেছেন, আগের চিঠিতে তিনি যা জানিয়েছিলেন কলকাতার অবস্থা এখন তার চেয়ে অনেক বেশি অগ্নিগর্ভ। হাজরা পার্ক, শ্রদ্ধানন্দ পার্ক, দেশপ্রিয় পার্ক সর্বত্রই রোজ উদ্বাস্তুদের নিয়ে মিটিং চলছে। মিছিল তো রয়েছেই তার ওপরে। এদিকে জবরদখল কলোনিগুলো থেকে উদ্বাস্তুদের তুলে দেবার জন্য জমি মালিকদের চাপে পশ্চিমবঙ্গ সরকার উচ্ছেদ বিল আনতে চলেছে। বিরোধী দলগুলো কিছুতেই সেই বিল পাশ করতে দেবে না। ফলে বিরাট সংঘাত অনিবার্য। শুধু উদ্বাস্তুদের নিয়েই আন্দোলন নয়, ট্রেড ইউনিয়ন মুভমেন্টও দ্রুত বিরাট আকার নিচ্ছে। কলকাতার চারপাশে যত কলকারখানা, বিশেষ করে জুট মিল আর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলোর কোনো না কোনোটায় রোজই প্রায় ডাকা হচ্ছে স্ট্রাইক। মালিকপক্ষ ঝুলিয়ে দিচ্ছে লক আউটের নোটিশ। উদ্বাস্তুদের মতো কারখানা শ্রমিকদেরও নিয়ে বেরুচ্ছে মিছিল। জওহরলাল নেহেরু বলেছেন, কলকাতা এখন মিছিল নগরী, সিটি অফ প্রসেশনস। কলকাতার পরিস্থিতি জানানো হলো। বিনয় যেন যত শিগগিরই পারে 4-5টা প্রতিবেদন একসঙ্গে পাঠিয়ে দেয়। প্রসাদদার আগের চিঠির বয়ান প্রায় একই রকম ছিল, তবে উদ্বাস্তুদের আন্দোলনটা আরও ঘোরালো হয়েছে। সেই সঙ্গে নতুন যোগ হয়েছে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। অন্য মনস্কর মতন চিঠিটা ভাঁজ করে খামে পড়তে পড়তে বিনয় আন্দাজ করতে চেষ্টা করল কলকাতা যেন একটা আগ্নেয়গিরির মাথায় বসে আছে। এবার 2 নম্বর চিঠি, সেটা সুনীতির। মাত্র কয়েকটা লাইন, তার মধ্যে নিজের যাবতীয় ক্ষোভ এবং অভিমান ঢেলে দিয়েছে। কারণও আছে। আন্দামানে আসার পর অনেককেই চিঠি লিখেছে বিনয়। আনন্দকে লিখেছে বলে সুনীতিকে লেখার কথা ভাবেনি। সুনীতি লিখেছে অতি অবশ্যই বিনয় যেন তার চিঠির জবাব দেয়। বিনয়ের জন্য সারাক্ষণ সে চিন্তায় থাকে, অথচ তার কথা ভাইয়ের মনে পড়ে না। এরপর লিখেছে হেমনলিনী, আনন্দ, তার দেওর এবং যা দীপক আর মাধুরী সবাই ভালো আছে। পারিবারিক নানা ব্যস্ততার কারণে সুধাদের বাড়ি এর মধ্যে আর যাওয়া হয়নি। তবে সামনের রবিবারের পরের রবিবার সে আর আনন্দ অবশ্যই যাবে। সারাটা দিন তাদের সঙ্গে কাটিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। অনেকের কথাই লিখেছে সুনীতি, কিন্তু ঝুমা সম্পর্কে একেবারেই নীরব। ঝুমা নামে কোনো তরুণীকে সে চেনে বলেই মনে হয় না। চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ
চুপচাপ বসে থাকে বিনয়। 800 মাইল দূরে ঝুমা সম্পর্কে তার নতুন মনোভাবটা কি আঁচ করে ফেলেছে সুনীতিরা? বোঝা গেল না। একসময় 3 নম্বর খামটা খুলল বিনয়। সুধার চিঠি, খুদি খুদি অক্ষরে পাক্কা 3টে পাতা বোঝাই। এর কমে সে চিঠি লিখতেই পারে না। বিনয় যে তার আগের চিঠির জবাব দিয়েছিল সেটা পেয়ে সুধা ভীষণ খুশি। তার আবদার, বিনয়ের যত কাজই থাক সে যেন অবশ্যই সময় করে নিয়মিত তাকে চিঠি লেখে। সে তাদের একমাত্র ভাই। কলকাতায় নতুন বাড়িতে না থাকায় কত যে দুঃখ পেয়েছিল সুধা, এই কষ্ট তার ইহজীবনে ঘুচবে না। তারপর বিনয় গিয়ে উঠল কিনা একটা নোংরা বারোয়ারি মেসে। সেখানে রাজ্যের মানুষ সারাক্ষণ হইচই হট্টগোল। এইসব জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনোভাবেই মনের মতো হতে পারে না। এইসব বিষয়ে সুধার কাছে চরম অসন্তোষের। সুধার আরও একটা দুর্ভাবনার কারণ হেমনাথ। তিনিও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, বহু দূরে, অন্য কোনো গ্রহে। নিত্যদাস এর মধ্যে তাদের বাড়ি আসেনি। দাদুর খবরও পাওয়া যাচ্ছে না। কাগজে রোজই খবর থাকে পূর্ব পাকিস্তানের হাল ক্রমশ আরও খারাপ হচ্ছে। হেমনাথের জন্য ভীষণ অস্থির হয়ে আছে সুধা। সে আরও জানিয়েছে এর মধ্যে তার দাদা শ্বশুর দারিক দত্তকে নিয়েও কম ভোগান্তি যায়নি। হঠাৎই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। এই বয়সে টাইফয়েড। স্পেশালিস্ট ডাক্তার ডাকতে হয়েছিল। রাত জেগে হিরণ, সুধা আর উমাকেই শুশ্রূষা করতে হয়েছে। প্রাণের আশা প্রায় ছিলই না। নেহাত আয়ুর জোরে দারিক দত্ত এই যাত্রা সামলে উঠেছেন। তারপর সে লিখেছে যুগলের কথা। সে এখন মুকুন্দপুর কলোনির নয়, এই অঞ্চলের বেশ কয়েকটা জবরদখল কলোনিরও ছোটোখাটো নেতা। বিরোধী পার্টিগুলোর ডাকে উদ্বাস্তুদের নিয়ে সে এসে কলকাতায় মিছিল করে। ক্রমশ সে রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে। কলকাতায় এলে সে সুধাদের বাড়ি আসবেই। যুগল জানিয়েছে একবার তারা উদ্বাস্তু হয়ে এদেশে এসেছে। সরকার যদি জোর করে উচ্ছেদ আইন পাশ করায়ও জান গেলেও তারা কলোনির দখল ছাড়বে না। কোনোভাবেই দ্বিতীয়বার তারা বাস্তুহারা হবে না। এইসবের মধ্যে একটা ভালো খবরও সুধা দিয়েছে। অফিসে হিরণের একটা ভালো প্রমোশনও হয়েছে। মাইনে বেড়ে গেছে অনেকটাই। সবশেষে একটা কথা জানতে চেয়েছে সুধা। বিনয় তার প্রথম চিঠিতে লিখেছিল আন্দামানে আসার পর তার জীবনে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেটা এমনই যা কেউ কল্পনাও করতে পারবে না। ঘটনাটা কি তা জানায়নি। শুধু লিখেছিল কলকাতায় ফিরে সে সবাইকে হতবাক করে দেবে। সুধা লিখেছে কবে বিনয় ফিরবে সেজন্য ধৈর্য ধরে বসে থাকতে পারবে না। হেয়ালি না করে বিনয় যেন সব খুলে বিশদভাবে জানায়। তাদের বাড়ির সবাই সেই জন্যই উদ্গ্রীব হয়ে আছে। পড়া শেষ করল বিনয়। তার চিঠিতে ঝিনুক সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল সে, কিন্তু না, ঝিনুকের কথা এখন কিছুতেই সুধাকে জানানো যাবে না। বিনয় ভেবেছিল ঝিনুককে কলকাতায় নিয়ে গেলে একটা চমক লাগানো যাবে, কিন্তু আজ সেলুলার জেলের সামনের ঢালু রাস্তায় ঝিনুক তার সঙ্গে যেভাবে কথা বলেছে, যে ধরনের আচরণ করেছে, চিনেও না চেনার ভান করেছে, তাতে দমে গিয়েছিল সে। তার বিশ্বাস ছিল একবার তার মুখোমুখি দাঁড়ালেই ঝিনুকের সব অভিমান, সব দুঃখ ঘুচে যাবে। সেই কোন কিশোর বয়স থেকে এই মেয়েটির সঙ্গে পাশাপাশি বড় হতে হতে তার উপর বিপুল অধিকার জন্মে গিয়েছিল। অন্তত তেমনটাই তার ধারণা। কিন্তু এতকালের সম্পর্কটা আজ একরকম অস্বীকারই করেছে ঝিনুক। মনে মনে একটা ধাক্কা খেলেও বিনয় কিন্তু আশা ছাড়েনি। তার সংকল্প আরও দৃঢ় হয়েছে। রস আইল্যান্ডে ঝিনুককে দেখার পর থেকে সে স্থির করে রেখেছে মধ্য আন্দামানে গিয়ে তার সঙ্গে দেখা করবে। জেফ্রি পয়েন্টে বর্মি শেল কালেক্টর লাপোয়ের সঙ্গেও তার কথা হয়ে গেছে। বিনয় তাদের মোটরবোট সিগালে চেপে মিডিল আন্দামানে চলে যাবে। লাপোয়ে সেখানকার সবকটা রিফিউজি সেটেলমেন্ট জানে। একবার পৌঁছতে পারলে লাপোয়ে ঠিক খুঁজে খুঁজে ঝিনুককে বার করে ফেলবে। বিনয় বলবে, প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়ার আগে একবারও তার কথা মনে পড়ল না ঝিনুকের? আত্মীয় পরিজন, বিশেষ করে অবনীমোহন তার সঙ্গে যে নিষ্ঠুর ব্যবহার করেছেন, তার জন্য কি বিনয় দায়ী? সে যে কত কষ্ট পেয়েছে তা কি একবারও ভাবল না ঝিনুক?
ঝিনুককে বোঝাবে ঠিকই, কিন্তু ঝিনুককে শেষ পর্যন্ত কলকাতায় যেতে আদৌ রাজি হবে? যে বিশ্বাসের জোরে বিনয় তাকে নিয়ে যাবার কথা ভেবেছে, তার ভিতরটা যেন অনেকখানি ধসে পড়েছে। অদ্ভুত এক সংশয়ে তার বুকের ভিতরটা ভারী হয়ে যেতে থাকে। এর মধ্যেই 4 নম্বর অর্থাৎ শেষ খামটা হাতে তুলে নিতেই বিনয়ের সারা শরীরে শিহরণ খেলে গেল। শিহরণ না বলে বিদ্যুৎ প্রবাহ বলা যেতে পারে। খামের ওপর গোটা গোটা অক্ষরে তার নাম লেখা। হাতের লেখাটা তার চেনা, এ ঝুমার চিঠি। এর আগেও ঝুমা চিঠি লিখেছে, কিন্তু রস আইল্যান্ডে ঝিনুককে দেখার পর সেই চিঠির উত্তর দেয়নি বিনয়। আশ্চর্য, আজও ঝিনুকের সঙ্গে সেলুলার জেলের সামনে দেখা হয়েছে, আর আজই কিনা ঝুমারও চিঠি এলো। এই দুই নারী অদৃশ্য কোনো সুতোয় তার জীবনে বাঁধা রয়েছে অনন্তকাল ধরে। কখনো ঝিনুক সামনে এসে দাঁড়ায়, কখনো ঝুমা। আচ্ছন্নর মতো খানিকটা নিজের অজান্তেই যেন খাম খুলে চিঠিটা বার করল বিনয়। খুব ছোট্ট চিঠি, সামান্য কয়েকটা লাইন। একটা মেয়ে প্রাণ ভরে তোমাকে ভালোবেসেছে। সে সারাদিন তোমার চিঠির আশায় অপেক্ষা করে থাকে। এই মহানগরে কত মানুষ তোমার চিঠি পায়, শুধু এই মেয়েটা বাদ। তার কি অপরাধ বলতে পারো? লাইনগুলোর মাথায় কোনো সম্বোধন নেই, নিচে কারোর নামও নেই। ঝুমার অভিমান, ঝুমার মানসিক যাতনা এর মধ্যেই তীব্র ব্যাকুলতা নিয়ে ফুটে উঠেছে। কদিন আগে এই মেয়েটাকে নিজের জীবন থেকে খারিজ করে দেবার কথা ভেবেছিল বিনয়, কিন্তু ঝিনুকের মতন সেও যেন শতপাকে তাকে জড়িয়ে রেখেছে। সরিয়ে দিতে গেলেও বুঝি বা তাকে সরানো যায় না। ঝুমা আর ঝিনুক, এই দুই নারী যেন তার অনিবার্য নিয়তি। চিঠিটা ফের খামের ভিতর পুড়ে উঠে পড়ল বিনয়। সোজা গিয়ে দাঁড়ালো খোলা জানলার পাশে। সেই সন্ধে থেকে কুয়াশা পড়তে শুরু করেছিল, এখন তা অনেক গাঢ় হয়েছে। কুয়াশার স্তর ভেদ করে ক্ষীণ চাঁদের যে আলোটুকু চুঁইয়ে চুঁইয়ে নেমে আসছে, তাতে চরাচরের কোনো কিছুই স্পষ্ট নয়। দূরের দ্বীপগুলো একেবারে ঝাপসা। মাউন্ট হ্যারিয়েটের মাথায় সাদা যে ক্রসটা আকাশের দিকে মাথা তুলে থাকে, সেটাও দেখা যাচ্ছে না। শুধু আগের মতোই ঢেউ ভেঙে পড়ার শব্দ আর তুমুল ঝোড়ো হাওয়া। বিনয় টের পেল তার বুকের ভেতর তেমনই কিছু চলছে, অবিরল। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল, বিমূঢ়, বুদ্ধিভ্রষ্ট। তারপর কখন এসে শুয়ে পড়ল নিজেরই খেয়াল নেই। পরদিন কান্নার শব্দে ঘুম ভেঙে গেল বিনয়ের। একটানা নয়, থেমে থেমে আর্ত করুণ সুরে কেউ কেঁদে চলেছে। চোখে ঘুমের ঘোর লেগে আছে। বিনয় প্রথমটা বুঝতে পারল না কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। ধর্মর করে উঠে বসল সে। একটু খেয়াল করতেই সবটা স্পষ্ট হয়ে এলো। এই বাংলোতেই কেউ কাঁদছে, কোনো বয়স্ক মেয়ে মানুষ। কাল রাতে সেলুলার জেলের হাসপাতাল থেকে মোহনবাসীর স্ত্রী ছেলে মেয়েদের এখানেই নিয়ে আসা হয়েছিল। নিশ্চয়ই তার স্ত্রীর কান্না। কিন্তু এই সকালবেলায় কি এমন ঘটতে পারে যে সে এরকম কেঁদে চলেছে? বিছানা থেকে বাইরে নেমে এলো বিনয়। ভিতর দিকের দরজা খোলা রয়েছে। সেটা পেরিয়ে বিশাল ড্রয়িং কাম ডাইনিং হলে আসতেই দেখা গেল মেঝের একধারে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে চলেছে মোহনবাসীর বউ। তার গায়ের সঙ্গে লেপ্টে আছে ছেলে মেয়েরা। তারা অবশ্য কাঁদছে না, কেমন যেন জড়সড় ভয়াতুর। ওদিকে বিশ্বজিৎ এবং শেখরনাথও তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে। ভুবন, কার্তিক আর গোপালকেও দেখা যাচ্ছে। বিনয় বিশ্বজিতের কাছে চলে এলো। কৌতূহলের চেয়ে উৎকণ্ঠাই হচ্ছে তার বেশি। নিচু গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? মহিলা এত কাঁদছে কেন? হাসপাতাল থেকে কি কোনো খারাপ খবর এসেছে? না তো, আমিও তো বুঝতে পারছি না। তাহলে কি জানি কি হলো। বিশ্বজিতের কথা শেষ হওয়ার আগে শেখরনাথ মোহনবাসী স্ত্রীর কাছে চলে গেলেন। জানতে চাইলেন, কি হলো তোমার? কেঁদো না, কেঁদো না, কি হয়েছে? আমার মনে জব্বর কু ডাকতে আছে কাকা। সারা রাত কাইল ঘুম হয় নাই। হ্যাঁ, কি অহনো বাইসা রয়েছে?
তেমন কিছু হলে হাসপাতাল থেকে লোক চলে আসতো, চিন্তা করো না। আমাগো হাসপাতালে লইয়া চলেন কাকা। কিছুক্ষণ পরেই আমরা যাব, তোমরা চান টান করে খেয়ে নাও, আজ তো সারাদিন হাসপাতালেই থাকতে হবে। ঘণ্টাখানেক বাদে মোহনবাসীর বউ, ছেলে মেয়ে এবং বিনয়কে নিয়ে একটা গাড়িতে বেরিয়ে পড়লেন শেখরনাথ। বিশ্বজিতের পক্ষে এবেলা যাওয়া সম্ভব নয়। পুনর্বাসন দপ্তরের অনেকটা দায়িত্ব তার কাঁধে। আজ দিনটা বেশ ঝলমলে। 9:30 মতো বাজে। ভোরের দিকে যে কুয়াশা পড়েছিল তা কেটে গিয়ে উজ্জ্বল রোদে ভেসে যাচ্ছে শহর পোর্ট ব্লেয়ার। রোদটা খুব একটা তেজি নয়, বেশ আরামদায়ক। কোথাও ছিঁটে ফোঁটা মেঘও নেই, পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। উপকূলের কিনার ঘেঁষে অজস্র পাখি উড়ছে, সবই সিগাল। কিন্তু কোনো দিকেই লক্ষ্য ছিল না বিনয়ের। চড়াই উতরাই ভেঙে যতই গাড়িটা হাসপাতালের দিকে এগোচ্ছে ততই উৎকণ্ঠার মাত্রাটা বেড়েই চলেছে। নিকোবর থেকে সেই 2 ডাক্তার কি ফিরে আসতে পেরেছেন? চিফ মেডিকেল অফিসার ডাক্তার চট্টরাজ কাল জানিয়েছিলেন ওরা না এলে মোহনবাসীর অপারেশন করাটা খুবই কঠিন হয়ে উঠবে, হয়তো করা সম্ভবই হবে না। তখন কি হবে? গাড়িটা সেলুলার জেলের প্রকাণ্ড গেট পার হয়ে সোজা হাসপাতালের সামনে এসে দাঁড়ালো। দোতলায় উঠতেই দেখা গেল এর মধ্যেই বেশ ভিড় জমেছে। নতুন রোগী তো আছেই, পুরনো রোগীদের সঙ্গে দেখা করতে তাদের বাড়ির লোকজনও হাজির। লম্বা প্যাসেজে ভিজিটরদের জন্য যে সারি সারি বেঞ্চ পাতা রয়েছে সেখানে মোহনবাসীর বউ ছেলে মেয়েদের বসিয়ে বিনয়কে সঙ্গে করে ডাক্তার চট্টরাজের চেম্বারে চলে এলেন শেখরনাথ। ডাক্তার চট্টরাজ একাই রয়েছেন। কোনো পেশেন্টের এক্স-রে প্লেট খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। শেখরনাথদের বসার জন্য হাতের ইশারা করলেন। প্লেটটা দেখা হয়ে গেলে সেটা টেবিলের একধারে নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, ভীষণ মুশকিল হয়ে গেল কাকা। কি ব্যাপার, নিকোবর থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট সার্জনরা কি এখনো আসেনি? আস্তে আস্তে মাথা নেড়ে না বললেন ডক্টর চট্টরাজ। শেখরনাথের 2 চোখে উদ্বেগ ফুটে বেরোয়। জিজ্ঞেস করলেন, মোহনবাসীর কন্ডিশন আজকে কেমন? আরও ডিটোরিয়েট করেছে? মনে হয় না কাকা, তবে রাত্রিরে অনেক চেষ্টা করেও জ্ঞান ফেরানো যায়নি। আসলে ফুসফুস থেকে তীরটা বার করা খুব দরকার, ওটা বেশিক্ষণ বিঁধে থাকলে বিপদ হবে। কিছুক্ষণ নীরবতা। তারপর ডক্টর চট্টরাজই ফের শুরু করলেন, ইন্টার আইল্যান্ড শিপ সার্ভিসের যে জাহাজটা দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ায় সেটা নিকোবরে যাবার কথা নয়। কদিন আগে সুকুমার আর তাপস ফরেস্ট ডিপার্টমেন্টের জাহাজে গিয়েছিল। আজ সকালেই সেই জাহাজে তাদের ফেরার কথা, কিন্তু 10টা বেজে গেল। কেন যে জাহাজটা আসছে না বুঝতে পারছি না। যে বিপ্লবী একদিন অসীম দুঃসাহসে বন্দুক রিভলভার হাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন, তার কাছে জীবন আর মৃত্যুর মাঝখানে লেশমাত্র প্রভেদ ছিল না। একজন তুচ্ছ উদ্বাস্তুর জন্য তাকে এই মুহূর্তে ভীষণ বিচলিত দেখাচ্ছে। বললেন, ধরা যাক ওদের আসতে আরও দেরি হলো, তখন? ডক্টর চট্টরাজ আগে থেকেই খুব সম্ভব সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন। তিনি উত্তর দিলেন, আর 1 ঘন্টা দেখব, তারপর আমি একাই অপারেশনটা করব। হয়তো একটু রিস্ক নেওয়া হবে, কিন্তু কিছু করার নেই। বিনয় চুপচাপ বসে দুজনের কথা শুনছিল। লক্ষ্য করেছে কথার ফাঁকে ফাঁকে ডান পাশের জোড়া জানালার বাইরে বারবার তাকাচ্ছেন। দূরে উতরাইয়ের নিচের দিকে সিসাস্ট্রেস বের এপারে একটা ছোট্ট জেটি রয়েছে। একদিন এই জেটিতে নেমেই রস আইল্যান্ড থেকে উদ্বাস্তুদের সঙ্গে মোটর বোট থেকে ওখানে এসেই নেমেছিল সে। বনবিভাগের জাহাজ ওখানে এসে ভেরার কথা, কিন্তু না, জেটিটা একেবারে শুনশান। 3টে লোক জেটির ওপর বসে বসে হাত পাখা নেড়ে গল্প করছে। খুব সম্ভব ওরা জাহাজ দপ্তরের খালাসি জাতীয় কর্মী। অলস সময়টা তারা এইভাবেই খোশ মেজাজে উড়িয়ে দিচ্ছে। 11টা বাজতে যখন মিনিট করে বাকি, সেই সময় একজন সিনিয়র্স ওটি নার্সকে ডাকিয়ে আনলেন ডক্টর চট্টরাজ। কিছু বলতে যাচ্ছিলেন তিনি, সেই সময় 2টো যুবক প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে চেম্বারে এসে ঢুকল। সিঁড়ি ভেঙে ওপরে উঠে এসেছে, তাই একটু হাঁপাচ্ছিল। ডাক্তার চট্টরাজের কপাল কুঁচকে গেল। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো?
খবর পাঠালাম একটা ক্রিটিক্যাল কেস এসেছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, একটু দায়িত্ববোধ তো থাকা উচিত। বিনয় আন্দাজ করে নিল এই দুজন ডাক্তার চট্টরাজের সহকারী। কাঁচুমাচু মুখে তারা জানালো বন বিভাগের জাহাজ ঠিক সময়েই নিকোবর থেকে রওনা হয়েছিল, কিন্তু সিসোস্ট্রেস বে জেটিতে না ভিড়ে অনেকটা ঘুরে চ্যাথাম জেটিতে চলে যায়। তারা বারবার বলেছিল তাদের যেন সিসোস্ট্রেস বেতে নামিয়ে দেয়, কিন্তু জাহাজে কনজারভেটর অফ ফরেস্ট ব্রজতুলাল মণ্ডল ছিলেন। নিকোবরে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছিল। এদিকে আজই পোর্ট ব্লেয়ারে বেলা 10টায় তাদের একটা কনফারেন্স আছে। চ্যাথাম হয়ে গেলে ঠিক সময় তাদের কনফারেন্সে পৌঁছাতে সুবিধা হয়, তাই সিসোস্ট্রেস বেতে ওদের জাহাজ থামেনি। যাদের জাহাজ তাদের মর্জি মতোই তো চলতে হবে। ডাক্তার চট্টরাজ ওদের যুক্তিটা মেনে নিলেন। এই নিয়ে আর কোনো প্রশ্ন না করে বললেন, অনেকটা পথ জাহাজে এসেছো, কিন্তু এখন রেস্ট নেওয়ার সময় নেই। ভিতরে গিয়ে তৈরি হয়ে নাও। পেশেন্টের নাম মোহনবাসী কর্মকার, তার ব্লাড সুগার সব টেস্টই করা আছে। সিস্টার স্টেলার কাছে রিপোর্টগুলো আছে, দেখে নেবে। কেস হিস্ট্রিও লেখা আছে, পড়ে নিও। আমি এদিকের একটা কাজ সেরে আসছি। দুই জুনিয়র ডাক্তার চলে গেল। ডাক্তার চট্টরাজ বললেন, কাকা, অপারেশনের জন্য মোহনবাসী কর্মকারের স্ত্রীর কনসেন্ট চাই। তাকে বন্ডে সই করতে হবে। লিখতে না জানলে তার টিপ সই লাগবে। তার কনসেন্ট লাগবে কেন? এটা মারাত্মক ধরনের ক্রিটিক্যাল কেস কাকা। অপারেশনটা খুব ঝুঁকির ব্যাপার। পেশেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ এখানে স্ত্রী, তাকেই বন্ডে টিপসই বা সই দিতে হবে, এটাই নিয়ম। মোহনবাসী স্ত্রী বন্ডে সই না করলে এই অপারেশন করা যাবে না। তাহলে ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ। তুমি ঝুঁকির কথা বললে, আমি তো ডাক্তার নই, তবু সেটা আন্দাজ করতে পারছি। আমি জানতে চাইছি অপারেশন করলে কী ধরনের সমস্যা হতে পারে? আমরা সব রকম প্রিকশনারি ব্যবস্থা করেই অপারেশন করব, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো তীরটা যদি ফুসফুসের অনেকটা ভিতরে ঢুকে থাকে আর সেটা খুলতে গিয়ে রক্তপাত হয়, অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম দেখা যাবে। সেটা কি? প্রচণ্ড শ্বাসজনিত কষ্ট, এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তার মানে তো মৃত্যু, তাই তো? হ্যাঁ। এই কথাগুলো পেশেন্টের স্ত্রীকে ভালো করে বোঝাতে হবে। তার রাজি হওয়া না হওয়ার উপর অপারেশন নির্ভর করছে। তাকে বোঝাবে কে? প্রাইমারি দায়িত্ব আমার, তবে আপনিও সঙ্গে থাকতে পারেন। আপনাকে তো সবাই এখানে শ্রদ্ধা করে, বিশ্বাস করে। আচ্ছা কাকা, 11টা বেজে গেছে, আর দেরি করা মনে হয় ঠিক হবে না। মোহনবাসীর স্ত্রীকে এখানে ডাকা দরকার, আমি লোক পাঠাচ্ছি। না 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 না, কাউকে পাঠাতে হবে না, আমি ওকে নিয়ে আসছি বলে শেখরনাথ উঠে পড়লেন। একটু পরে মোহনবাসীর বউকে সঙ্গে করে ফিরে এলেন। ছেলে মেয়েগুলো সঙ্গে এসেছিল, তারা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। শেখরনাথ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জ্যোৎস্না। জ্যোৎস্না? আস্তে আস্তে মাথা নাড়ল মোহনবাসীর বউ। শেখরনাথ একটা চেয়ার দেখিয়ে বলল, এইখানে বসো। কিন্তু জ্যোৎস্না বসল না। শেখরনাথদের সামনে চেয়ারে বসতে তার সংকোচ হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করল, আমারে আনলেন কেন? মানুষটার কি কিছু হয়েছে? বাইসা আছে তো? কিচ্ছু হয়নি, বেঁচে আছে। এই ডাক্তারবাবু তোমার সঙ্গে এই মোহনবাসীর অপারেশনের ব্যাপারে একটু কথা বলবেন, মন দিয়ে শোনো। টেবিলের একটা কোণা ধরে দাঁড়িয়ে রইল জ্যোৎস্না। অপারেশন সম্পর্কে খানিক আগে ডক্টর চট্টরাজ শেখরনাথকে যা যা বলেছিলেন সেসব জানিয়ে দিলেন জ্যোৎস্নাকে। কিছুক্ষণ বিহবলের মতন তাকিয়ে রইল জ্যোৎস্না। তারপর শেখরনাথের দিকে ঘুরে দাঁড়ালো। তার শরীর কাঁপছে। ভাঙা ভাঙা ভয়ার্ত সুরে সে বলল, কাটান সিরান কইরাও যদি হ্যারে বাঁচানো না যায়, এটা কইরা কি হইব কাকা? বলেই দু হাতে মুখ ঢেকে অঝোরে কাঁদতে শুরু করল। সে সমানে কেঁদে চলেছে। কান্নাটা তার বুকের ভিতর থেকে যেন উথলে উথলে বেরিয়ে আসছে। জোরে জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে এক টানা বলে চলেছে সে, মানুষটার মরণ হইব আর আমি টিপ সই দেব? কিছুতেই না, কিছুতেই না। এর থেকে আপনারা আমারে মাইরা ফেলান, আমার
আমারে মাইরা ফেলান। বন্ডে টিপসই দেবার ব্যাপারে প্রতিক্রিয়াটা এমন হবে ভাবা যায়নি। চেম্বারের সবাই হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে। কয়েক লহমা মাত্র, তারপর চেয়ার ঠেলে উঠে পড়েন শেখরনাথ। দু হাতে জ্যোৎস্নাকে টেনে তুলে একরকম জোর করেই চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, একদম কাঁদবে না। কাঁদছো কেন? আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করো, আমার ওপর ভরসা রাখো। তোমাদের এতটুকু ক্ষতি হয় তাই কখনো আমি করব না। কি কইবেন কন? শেখরনাথ এবার যা বললেন তা এই রকম। মোহনবাসীর অপারেশন না হলে মৃত্যু অনিবার্য। হাসপাতালে তাকে রাখা যাবে না। আজ জেফ্রি পয়েন্টে ফেরত পাঠিয়ে দেবেন ডাক্তার চট্টরাজ। অপারেশন হলে বাঁচার সম্ভাবনা আছে 16 আনার মধ্যে 8 আনা। মৃত্যুর আশঙ্কাও 8 আনা। এখন জ্যোৎস্নাকেই ঠিক করতে হবে সে কি করবে। তার টিপসই ছাড়া কোনোভাবেই অপারেশন করা যাবে না, এটাই হাসপাতালের নিয়ম। জ্যোৎস্না বলল, আপনি যা কইবেন এটাই করুম। না, আমি না, তোমাকেই ভাবতে হবে আর তোমাকেই টিপসই দিয়ে রাজি হতে হবে। তবে সময় কিন্তু বেশি হাতে নেই জ্যোৎস্না। যত দেরি করবে মোহনবাসীর পক্ষে ততই খারাপ। কিছুক্ষণ নত মুখে বসে রইল জ্যোৎস্না। বিনয় সারাক্ষণ এই চেম্বারে নীরব দর্শকের মতন শব্দ শুনে যাচ্ছিল এবং দেখেও যাচ্ছিল। সে লক্ষ্য করল জ্যোৎস্নার ভেতরে কোথাও যেন একটা যুদ্ধ চলছে। একসময় মুখ তুলে তাকালো সে। এই জ্যোৎস্না ভয়কাতর, ত্রস্ত, আতঙ্কগ্রস্ত জ্যোৎস্না নয়, অন্য কেউ। দৃঢ়, নিজের সিদ্ধান্তে অনড়। বোঝা যাচ্ছে সে মনস্থির করে ফেলেছে। বলল, কোন হানে টিপসই দিতে হইব দেখাইয়া দেন। ডাক্তার চট্টরাজ ফর্মের নানা জায়গা পূরণ করে রেখেছিলেন। নিচের দিকের একটা ফাঁকা জায়গা দেখিয়ে বললেন, এই যে এইখানে। একটা কালির প্যাড তিনি জ্যোৎস্নার দিকে এগিয়ে দিলেন। টিপসই হয়ে গেলে দ্রুত উঠে পড়লেন ডক্টর চট্টরাজ। শেখরনাথকে বললেন, আমি ওটিতে চলে যাচ্ছি কাকা। যতক্ষণ অপারেশন হচ্ছে না বিনয়বাবু আর আপনি আমার চেম্বারে বসতে পারেন। জ্যোৎস্না কর্মকার বাইরের বেঞ্চে গিয়ে বসুক। শেখরনাথ জিজ্ঞেস করলেন, অপারেশন হতে কতক্ষণ লাগবে? অপারেশন করতে কতটা সময় লাগবে এখনই বলতে পারছি না, তবে 3-4 ঘন্টার আগে তো হবেই না। আমরা এখানে বসবো না, আমরা বাইরে জ্যোৎস্নাদের সঙ্গেই থাকব। তার মনোভাবটা বুঝতে পারল বিনয়। জ্যোৎস্না এবং তার ছেলে মেয়েদের কাছে তিনি থাকলে ওরা ভরসা পাবে। ডাক্তার চট্টরাজ আর কিছু বললেন না। অপারেশন থিয়েটার তেতলায়। চেম্বার থেকে বেরিয়ে তিনি সেখানেই চলে গেলেন। শেখরনাথও আর বসে থাকলেন না। বিনয় এবং জ্যোৎস্নাকে সঙ্গে করে বাইরের প্যাসেজে বেঞ্চিতে এসে বসলেন। সময় কাটতে থাকে। এদিকে হাসপাতালের চত্বরে নতুন নতুন রোগী আসছে, তাদের সঙ্গে বাড়ির লোকজন আসছে। চারিদিক এখন সরগরম। সূর্য সেলুলার জেলের মাথা ডিঙিয়ে পশ্চিম দিকে খানিকটা নেমে গেছে। হাসপাতালের এই লম্বা প্যাসেজ থেকে সিসোস্ট্রাস বের অনেকটা অংশ চোখে পড়ে। তেজি রোদে উপসাগরের জল ফেনিয়ে উঠে পাড়ের দিকে ধেয়ে আসছে। অশান্ত উত্তাল ঢেউয়ের অবিরল গজরানি শোনা যাচ্ছে। দূরে কাছে যত দূর চোখ যায় জেলেদের ছোট ছোট বোট, মাঝে মাঝে 2-4টে লঞ্চ। হাসপাতাল থেকে সেগুলোকে দম দেওয়া খেলনা জলযানের মতো দেখায়। তবে সবচেয়ে বেশি করে যা চোখে পড়ে তা হলো ঝাঁকে ঝাঁকে সিগাল। জ্যোৎস্না উপসাগরের দিকে শূন্য চোখে তাকিয়ে আছে। টিপসই দেবার আগের মুহূর্তে তার যে মনোবল দেখা গিয়েছিল তা ক্রমশ যেন ভেঙে পড়ছে। মাঝে মাঝে বিড়বিড় করে চাপা গলায় সে বলে যাচ্ছে, কি কুক্ষণে যে আন্ধারমানে আইছিলাম, কত মানুষে নিষেধ করছিল যাইও না যাইও না, পাট্টির বাবুরা আইয়া কইছিল যাইও না, তবু জমিন পামু এই ভরসায় চইলা আইলাম। অহন আমার সর্বস্ব যাইতে বইছে। পাশে বসে সমানে তাকে সাহস দিয়ে যাচ্ছেন শেখরনাথ। ডাক্তার চট্টরাজ খুব বড় ডাক্তার, ধন্বন্তরী। কত মানুষ যে তিনি বাঁচিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার কথা যেন শুনতেই পায় না জ্যোৎস্না। মোহনবাসীর ছেলেমেয়েরা বিশ্বজিতের বাংলো থেকে বেরোবার পর একটি কথাও বলেনি। চুপচাপ
বোবার মতো তারা বসে আছে। একসময় বিনয়কে নিয়ে উঠে পড়লেন শেখরনাথ। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বললেন, এই কখন ওরা দুটো ভাত খেয়ে এসেছে, বেলা তো হেলতে শুরু করলো, ওদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। এক কাজ করো, গাড়ি নিয়ে এবার ডিন মার্কেটে চলে যাও, ওখানে অনেক হোটেল আর খাবারের দোকান আছে, তুমি সবার মতন একটু রুটি তরকারি আর মিষ্টি নিয়ে এসো। পকেট থেকে টাকা বার করে দিতে দিতে তিনি বললেন, আমি জ্যোৎস্নাদের কাছেই আছি, দুজনে একসঙ্গে চলে গেলে ওরা আবার দিশেহারা হয়ে পড়বে। যে গাড়িতে সবাই হাসপাতালে এসেছিল সেটা একধারে দাঁড়িয়ে আছে। বিনয় আধ ঘন্টার ভেতর রুটি টুটি কিনে ফিরে এলো। মোহনবাসীর ছেলেমেয়েরা তবু একটু আধটু খেলো, কিন্তু জ্যোৎস্নাকে কোনোভাবেই খাওয়ানো গেল না। শেখরনাথ বারবার বোঝাতে লাগলেন, না খেলে নাড়ি চুঁইয়ে যাবে, ডাক্তাররা তো মোহনবাসীকে দেখছেন, সে যাতে সুস্থ হয়ে ওঠে সেই চেষ্টাই করছেন, নিজেকে কষ্ট দিয়ে কী লাভ তোমার? আমারে খাওয়ানোর কথা কইয়েন না কাকা, গলা দিয়ে কিছু নামবো না। আরও 2 ঘন্টা পর সূর্য যখন মাউন্ট হ্যারিয়েটের দিকে হেলতে শুরু করেছে, সেই সময় ডাক্তার চট্টরাজ তেতলা থেকে নেমে এলেন। শেখরনাথের সঙ্গে বিনয় জ্যোৎস্নারাও ব্যগ্রভাবে উঠে দাঁড়ালো। ডাক্তার চট্টরাজ বললেন, অপারেশন হয়ে গেছে। ডাক্তার চট্টরাজকে ভীষণ ক্লান্ত এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। কপালে দানা দানা ঘাম জমেছে। আন্দাজ করা যায় তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। কেউ কিছু বলার আগেই রুদ্ধশ্বাসে জ্যোৎস্না জিজ্ঞাসা করল, হাই বাইসা আছে তো? কণ্ঠস্বরে তীব্র ব্যাকুলতা। পোর্ট ব্লেয়ারে আসার পর এই প্রশ্নটা যে সে কতবার করেছে। ডাক্তার চট্টরাজ উত্তর দিতে গিয়ে একটু থমকে গেলেন। তারপর যেন দ্বিধা কাটিয়ে উঠে বললেন, সেই রকমই আশা করছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমার হ্যার কাছে লইয়া যান, আমি হ্যার কাছে যাইতে চাই। এখন তো নিয়ে যাওয়া যাবে না। দয়া করেন ডাক্তারবাবু, হ্যারে একবার খালি দেহুম, আপনার পায়ে ভরি। জ্যোৎস্না ডাক্তার চট্টরাজের পায়ের দিকে ঝুঁকতে যাচ্ছিল। বিব্রতভাবে তার হাত দুটো ধরে বললেন, না না না, ওঠো ওঠো, তুমি বসো। অপারেশনের পর তোমার স্বামীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন সে ঘুমোচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? হাত জোর করে সে সমানে বলে যেতে লাগলো, মোহনবাসীর কাছে তাকে নিয়ে যেতেই হবে। শেখরনাথ আর বিনয় এক দৃষ্টে ডাক্তার চট্টরাজকে লক্ষ্য করছিল। দুজনেরই মনে হচ্ছিল অপারেশনটা হয়ে গেলেও কোথায় যেন সমস্যা রয়েছে। শেখরনাথ কিভাবে জ্যোৎস্নাকে বুঝিয়ে সুঝিয়ে বসতে বলে ডাক্তার চট্টরাজকে বললেন, চলো তোমার চেম্বারে বসা যাক। ডাক্তার চট্টরাজ খুব সম্ভব এটাই চাইছিলেন। ব্যস্তভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমার চোখ মুখ দেখে কেমন যেন লাগছে, অপারেশনটা কি সাকসেসফুল হয়নি? নিশ্চয়ই হয়েছে, তবে কেসটা ভীষণ ক্রিটিক্যাল। একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা মোহনবাসীর স্ত্রীর সামনে আমি বলতে চাইনি। কি প্রবলেম? অনেক কষ্টে খুব সাবধানে আমরা তীরটা বার করতে পেরেছি, কিন্তু যেটা ভয় হচ্ছিল সেটাই ঘটেছে। কি সেটা? ফুসফুস থেকে খানিকটা ব্লিডিং হয়েছে আর এখনও হচ্ছে। আপনাকে তো আগেই বলেছিলাম যে রক্ত বেরোনোটা ভালো নয়। শেখরনাথের মুখটা থমথমে হয়ে গেল। কোনো প্রশ্ন না করে উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইলেন। ডাক্তার চট্টরাজ বললেন, রক্ত বেরোনোর ফলে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়েছে। ও, ফ্যাটাল কিছু হয়ে যাবে না তো? 72 ঘন্টা না গেলে সেটা বলা যাবে না, তবে অক্সিজেন দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ব্লাডও। এখন দেখা যাক। অনেকক্ষণ নীরবতা। তারপর শেখরনাথ বললেন, জ্যোৎস্না ভীষণ উতলা হয়ে আছে, ওকে নিয়ে গিয়ে একবার মোহনবাসীকে কি দেখিয়ে আনা যায় না? সেটা ঠিক হবে না কাকা। পেশেন্টের নাকে অক্সিজেনের নল, বেডের পাশে ব্লাড আর অন্য সব ওষুধের বোতল ঝুলছে। এইসব দেখলে মোহনবাসীর স্ত্রী খুব একটা সুস্থ থাকবে বলে আমার মনে হয় না, খুব নার্ভাস হয়ে পড়বে। তবু বেশ, আপনি যখন বলছেন তাই হবে, কিন্তু দূর থেকে দেখাবো।
এমন একটা দৃশ্য দেখলে কান্নাকাটি করবে, স্বামীকে আঁকড়ে ধরতে চাইবে। আপনাকে কিন্তু সেটা সামলাতে হবে। ঠিক আছে। এই সময় বিশ্বজিৎ চেম্বারে এসে ঢুকলেন। এই কিছুক্ষণ আগেই কোর্টের হিয়ারিং শেষ হলো। ড্রাইভারকে তাড়া দিয়ে 10 মিনিটের মধ্যে চলে এসেছি। কেমন হলো অপারেশন? তিনি ডাক্তার চট্টরাজের দিকে তাকালেন। ডাক্তার চট্টরাজ সব জানিয়ে দিলেন। খুবই চিন্তাগ্রস্ত দেখালো বিশ্বজিৎকে। বললেন, যেভাবে হোক লোকটাকে কিন্তু বাঁচাতেই হবে, নইলে আন্দামানের রিহ্যাবিলিটেশনে এর বিরাট ধাক্কা এসে লাগবে। ডাক্তার চট্টরাজ বললেন, আমার মনে আছে, আগেও অনেকবার বলেছেন। আমরা মোহনবাসী স্ত্রীকে নিয়ে পেশেন্টের কাছে যাচ্ছি, আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। চেম্বার থেকে বেরিয়ে জ্যোৎস্নাকে সঙ্গে নিয়ে শেখরনাথরা তেতলায় উঠতে লাগলেন। মোহনবাসীর ছেলে মেয়েদের অবশ্য সঙ্গে নেওয়া হলো না। তাদের বারবার বলা হলো দোতলার বেঞ্চেই যেন তারা বসে থাকে, অন্য কোথাও না যায়। সিঁড়ি ভাঙতে ভাঙতে শেখরনাথ জ্যোৎস্নাকে বোঝাতে লাগলেন শরীরে ছুঁচ এবং নাকে নল ঢুকিয়ে মোহনবাসীকে নানা রকম ওষুধ দেওয়া হচ্ছে। সেই সব দেখে সে যেন ভয় না পায়, কান্নাকাটি না করে। জ্যোৎস্না ঘাড় কাত করে জানালো তেমন কিছুই করবে না। অপারেশনের পর তেতলার সমুদ্রের দিকে কাচ দিয়ে ঘেরা একটা কেবিনে রাখা হয়েছে মোহনবাসীকে। সে চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো বোঝাই যায় সম্পূর্ণ বেহুঁশ। ডাক্তার চট্টরাজ যেমন বলেছিলে ঠিক তেমনই নল টল, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি দেখা যাচ্ছে। 2 তরুণ ডাক্তার সুকুমার আর তাপস এবং একজন নার্স মোহনবাসীর বেডের পাশে রয়েছে। ডাক্তার চট্টরাজ বললেন, আপনাদের এতজনকে কিন্তু কেবিনের ভেতর নেওয়া যাবে না। শেখরনাথ বললেন, যাওয়ার দরকার কি, এখান থেকেই তো ভালো দেখা যাচ্ছে। ডাক্তার চট্টরাজ দাঁড়ালেন না। কেবিনে ঢুকে নিচু গলায় সুকুমার এবং তাপসের সঙ্গে কথা বলতে লাগলেন। নিশ্চয়ই রোগীর চিকিৎসা সম্পর্কে কোনো পরামর্শ দিচ্ছেন। বিনয় জ্যোৎস্নার কাছাকাছি দাঁড়িয়েছিল। সে লক্ষ্য করল জ্যোৎস্না পলকহীন বেডে শায়িত মোহনবাসীকেই দেখছে। শেখরনাথ তাকে কাঁদতে বারণ করেছিলেন। সে শব্দ করে কাঁদছে না ঠিকই, তবে চোখ তার জলে ভরে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে থরথর করে। শেখরনাথও জ্যোৎস্নার দিকে নজর রেখেছিলেন। চাপা নরম গলায় বললেন, না না না, চোখের জল ফেলো না, ডাক্তারবাবুরা চেষ্টার ত্রুটি করছেন না, চোখ মোছো। ধীরে ধীরে আঁচল তুলে চোখ মুছে ফেলল জ্যোৎস্না। ডাক্তার চট্টরাজ কেবিন থেকে বেরিয়ে এলেন। বললেন, দেখানো হয়েছে, এবার আপনারা বাড়ি চলে যান কাকা, কাল আবার আসবেন। আচ্ছা। বিশ্বজিৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওষুধ টষুধ ইঞ্জেকশন কিছু কি কিনে দিতে হবে? আপাতত তো দরকার নেই, তেমন বুঝলে পরে জানাবো। এতক্ষণ নীরব ছিল। হঠাৎ ভাঙা ভাঙা জড়ানো গলায় জ্যোৎস্না বলে উঠল, আমি বাড়ির যাবো না। যাবে না কেন? আমারে পোলা মাইয়া লইয়া হ্যার কাছে থাকতে দেন। অর্থাৎ জ্যোৎস্না চাইছে তাদের মোহনবাসীর কেবিনে থাকতে দেওয়া হোক। একবার যখন স্বামীকে দেখতে পেয়েছে, তাকে আর চোখের আড়াল করতে চায় না। ডাক্তার চট্টরাজ বললেন, বিরাট অপারেশন হয়েছে মোহনবাসীর, এখনো জ্ঞান ফেরেনি। এই অবস্থায় এতজন তার কেবিনে থাকবে, তাই হয় নাকি? হাসপাতালে এভাবে থাকার নিয়ম নেই। জ্যোৎস্না শেখরনাথের দিকে তাকায়, আকুল স্বরে বলল, আপনি আমার পোলা মাইয়াগুলারে লইয়া যান। আমি হ্যার ঘরের এক কিনারে সুখ কইরা বইয়া থাউম, কথা কমু না, কান্দুম না, আমারে দয়া করেন। ডাক্তারবাবু কি বলেছেন শুনলে তো? ওর পক্ষে হাসপাতালের নিয়ম ভাঙা সম্ভব নয়, চলো। জ্যোৎস্নার একটা হাত ধরে আস্তে আস্তে তেতলার ওয়ার্ড পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন তিনি। বিনয় এবং বিশ্বজিৎ ওদের পাশাপাশি চলতে লাগলেন। জ্যোৎস্না আর একটাও কথা বলল না। ঘাড় ঘুরিয়ে যতক্ষণ মোহনবাসীর কেবিনটা চোখে পড়ে দেখতে লাগলো। পরদিন 9:30 আবার জ্যোৎস্নাদের নিয়ে হাসপাতালে এলেন শেখরনাথ। বিনয়ও এসেছে। উদ্বাস্তু পুনর্বাসনের ব্যাপারে বিশ্বজিতের আজ পরপর বেশ কটা মিটিং আছে। তাছাড়া কিছুক্ষণের জন্য হলেও একবার কোর্টে যেতে হবে।
তাই আজ আর তার পক্ষে হাসপাতালে আসা সম্ভব নয়। এই বেলা তো বটেই, বিকেলের দিকেও আসতে পারবেন না। কাল বাংলোয় ফেরার পর কিছুই খেতে চায়নি জ্যোৎস্না। একরকম জোর করেই তাকে খাইয়েছেন শেখরনাথ আর বিশ্বজিৎ। শেখরনাথ বলেছেন, তুমি যদি না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ো, আমরা তো মুশকিলে পড়ে যাব। একদিকে মোহনবাসী আর একদিকে তুমি, কাকে সামলাবো তখন? নিজেকে সুস্থ রাখতে হবে। খাও খাও বলছি। প্রায় ধমকে দিয়ে উঠেছিলেন। আজ হাসপাতালে এসে সামান্য সুখবর পাওয়া গেল। বাইরের প্যাসেজের বেঞ্চিতে জ্যোৎস্নাদের বসিয়ে শেখরনাথ আর বিনয় ডাক্তার চট্টরাজের চেম্বারে চলে গিয়েছিল। ডাক্তার চট্টরাজ বললেন, ফুসফুসের ব্লিডিং অনেকটাই থামানো গেছে, তবে শ্বাসকষ্টটা একই রকম আছে। আপাতত আরও 24 ঘন্টা অক্সিজেন চলবে, তারপর দেখা যাক। শেখরনাথের মুখ দেখে মনে হলো মোহনবাসীর ফুসফুসে রক্তপাত কমে আসায় সামান্য হলেও তার মানসিক চাপ কেটেছে। উৎসুক সুরে জিজ্ঞেস করলেন, আউট অফ ডেঞ্জার বলা যায় কি? এখনও পুরোপুরি নয়। আজ সারাদিন চেষ্টা চালিয়ে যাব। ব্লিডিংটা পুরোপুরি বন্ধ করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। এটা করতে পারলেই 50% কাজ হয়ে যাবে। তখন বলতে পারবো যে আশা আছে। সন্ধ্যের আগে তো হাসপাতাল থেকে যাচ্ছি না, অনেক আশা নিয়ে থাকবো। জ্যোৎস্নাকে কি বলতে পারি যে মোহনবাসী একটু ভালো আছে? তুমি তো বুঝতেই পারছো কীরকম প্রচণ্ড উদ্বেগে কটা দিন তার কাটছে। হ্যাঁ, বলবেন। ঠিক আছে, এখন তাহলে আমরা উঠি। তুমি নিশ্চয়ই মোহনবাসীকে দেখতে যাবে? হ্যাঁ, যাবো তো। সবাই চেম্বারের বাইরে বেরিয়ে এলো। ডাক্তার চট্টরাজ সিঁড়ি ভেঙে তেতলায় চলে গেলেন। বিনয়কে সঙ্গে করে শেখরনাথ গেলেন জ্যোৎস্নাদের কাছে। লম্বা অলিন্দের একপাশে ছেলে মেয়েদের নিয়ে জড়সড় হয়ে বসেছিল জ্যোৎস্না। সে নিঃশব্দে উঠে দাঁড়ায়, দু চোখে অনন্ত প্রশ্ন। শেখরনাথ হাত তুলে তাকে বললেন, দুশ্চিন্তা করো না, ডাক্তারবাবু বলেছেন মোহনবাসীর বিপদ কেটে এসেছে, সে সুস্থ হয়ে উঠবে। তবে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। জ্যোৎস্নার দু চোখে উৎকণ্ঠা এবং আশা আলো আঁধারির মতন ফুটে উঠতে থাকে। ব্যগ্রভাবে সে বলল, ডাক্তারবাবু ভরসা দিছে? শেখরনাথের মুখের কথা শুনে যেন পুরোপুরি সে ভরসা পাচ্ছে না। বিনয়ের দিকে আঙুল বাড়িয়ে শেখরনাথ বললেন, ওই তো, ও আমার সঙ্গে ছিল তো। ডাক্তারবাবু কি বলেছেন ওকেই জিজ্ঞেস করে দেখো। জ্যোৎস্নার হঠাৎ খেয়াল হলো শেখরনাথের মতো শুভাকাঙ্ক্ষী আপনজন এই আন্দামান দ্বীপে তাদের আর কেউ নেই। সেই ডাক্তার চট্টরাজ সম্পর্কে যে প্রশ্নটা করেছে তার মধ্যে খানিকটা অবিশ্বাস রয়েই গেছে। ওটা করা ঠিক হয়নি। শেখরনাথের পায়ের দিকে ঝুঁকে ব্যাকুলভাবে বলল, কেউ রে জিগাইতে হইব না, আমারে মাফ কইরা দেন। বোঝেনি তো কাকা, হ্যাঁ লইগা মন খান বড় উতলা, কি কইতে যে কি কইয়া ফেলাই মাথা ঠিক থাকে না। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো। তোমাদের তো মোহনবাসীর কাছে এই বেলা যেতে দেবে না। ও বেলা অবস্থা বুঝে দেখতে দিতে পারে। এতটা সময় কি করবে? কি করুম আর? এক কাজ করো, আমাদের সঙ্গে তো গাড়ি আছে, তুমি বিশ্বজিতের বাংলোয় চলে যাও। সকালে কি চারটি খেয়ে এসেছো, দুপুরে পেট ভরে খেয়ে ওখানে বিশ্রাম করো। বিকেলে ফের গাড়ি গিয়ে তোমাদের হাসপাতালে নিয়ে আসবে। কালও হাসপাতাল থেকে যেতে রাজি হয়নি জ্যোৎস্না। আজও হলো না, বলল, না কাকা, আমরা এখানেই থাহুম। জ্যোৎস্নার মনোভাবটা বোঝেন শেখরনাথ। স্বামীর সঙ্গে দেখা না হলে হাসপাতালে তার কাছাকাছি থাকা যাবে, এইটুকুই তার সান্ত্বনা। তিনি আর জোর করলেন না। একটু কি ভেবে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা এখানে বসো, আমরা একটু ঘুরে আসি। কখন আইবেন? দুপুরে তোমাদের খাবার নিয়ে আসবো। জ্যোৎস্না আর প্রশ্ন করল না। শেখরনাথ বিনয়কে বললেন, চলো নিচে নামা যাক। কাকা, আপনি বলেছিলেন সেলুলার জেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। আজ আপনার কি অন্য কোনো কাজ আছে? না, আজকে নেই। ঠিক আছে, আজ তোমাকে যতটা পারি দেখাবো, কিন্তু এই কুখ্যাত জেলখানার বিরাট ইতিহাস
কত বিপ্লবী, কত খুনি দস্যু সারা ভারত থেকে যে এখানে দ্বীপান্তরের সাজা নিয়ে এসেছিল, সে কি একদিনের শোনানো যায়? চলো, যতটা পারি শোনাবো। নিচের বিশাল চত্বরে নেমে শেখরনাথ উল্টো দিকের লম্বা তেতলা উইংটা দেখিয়ে বললেন, আজকে ওইখানে যাব, তার আগে এই চারপাশটা দেখাই। মোহনবাসীকে নিয়ে জেফ্রি পয়েন্ট থেকে আসতেই হাসপাতালে বিনয়ের চোখে পড়েছিল ভূমিকম্পে এবং জাপানি বোমায় দুটো উইং ধ্বংস হয়ে যাবার পর বাকি যে 5টা মস্ত মস্ত উইং এখনও দাঁড়িয়ে আছে, হাসপাতালটা বাদ দিলে তার প্রতিটি তলায় সারি সারি কুঠুরি বা সেল। প্রতিটি সেলের সঙ্গে জড়িয়ে আছে নানা বর্বর নির্যাতনের নীরব কাহিনী। শেখরনাথ বললেন, হাসপাতালের সামনে যে মস্ত চত্বরটা, এই যে দাঁড়িয়ে আছি আমরা, ইংরেজ রাজত্বে এখানে কি ছিল জানো? না। শেখরনাথ জানালেন, এই বিস্তৃত ফাঁকা জমিতে ছিল টিনের লম্বা লম্বা ছাউনির তলায় ঘানিঘর। জেলখানায় ঘানিঘর? হ্যাঁ, সারি সারি ঘানি বসানো হয়েছিল। ঘানিটা না দেখেছ কখনো? দেশে থাকতে কলুদের বাড়িতে দেখেছি, বলদ দিয়ে টানানো হতো। আর এখানে টানানো হতো কয়েদিদের দিয়ে। আপনার মতো বিপ্লবীদের দিয়েও টানাতো? সবাইকে দিয়ে, কেউ বাদ নয়। আর বিপ্লবী বলে গুরু ঠাকুর নাকি যে তাদের মাথায় করে রাখতে হবে? ইংরেজদের রাগ তো রেভলিউশনারিদের ওপর সবচেয়ে বেশি। তারা সশস্ত্র বিপ্লব ঘটিয়ে ওদের তাড়িয়ে ইন্ডিয়া স্বাধীন করতে চায়। বিনয় আন্দাজ করে নিল শেখরনাথকেও ঘানি ঘোরাতে হয়েছে। একজন মানুষ জীবনে যার একমাত্র লক্ষ্য ছিল দেশের বন্ধন মুক্তি, যিনি চিরকুমার, নিজের সিদ্ধিতে পৌঁছতে যিনি সর্বস্ব ত্যাগ করেছেন, তাকে প্রচণ্ড নিগ্রহ ভোগ করতে হয়েছে। ভাবতেও মন ভীষণ খারাপ হয়ে যায় তার। কি শুনে খুব কষ্ট হলো তো? আরে বাবা, প্রায় 200 বছরের এত বড় একটা কলোনির অজস্র সম্পদ লুটপাট করে লন্ডনের জেল্লা যেখানে দিন দিন বাড়ানো হচ্ছে, সেখানে বাধা পড়লে ইংরেজ কি মুখ বুজে সহ্য করবে? ওই অত্যাচারটুকু রেভলিউশনারিদের প্রাপ্য। দিনে নারকেল থেকে তেল বার করতে হতো পাক্কা 15 সের। পেটি অফিসার নিজের হাতে মেপে নিত। পেটি অফিসার কাদের বলে? মানে জেলের স্টাফ? শেখরনাথ বুঝিয়ে দিলেন, কয়েদিদের মধ্যে যাদের কয়েক বছর জেল খাটা হয়ে গেছে, যারা জেলারের তাবেদার, ইংরেজদের নামে যারা কথায় কথায় সেলাম ঠোকে, তাদের ভেতর থেকে অন্য কয়েদিদের ওপর নজরদারি করার জন্য কয়েকজনকে বেছে নেওয়া হতো। জেলের হর্তাকর্তারা এদের দুভাগে ভাগ করে দিয়েছিল। একেবারে নিচের স্তরের নজরদারদের বলা হতো টিন্ডাল, তার ওপরে পেটি অফিসার। টিন্ডালদের মাইনে দেওয়া হতো মাসে 2 টাকা, পেটি অফিসাররা পেত 3.25 কি 3.5 টাকা। তখনকার দিনে এই টাকাটা কিন্তু খুব কম নয়, বিশেষ করে কালাপানির সাজা খাটতে আসা কোনো কয়েদির পক্ষে। এইভাবে কয়েদিদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। টিন্ডাল আর পেটি অফিসাররা বেশিরভাগই হতো পাঠান। মানুষ যে এমন নিষ্ঠুর আর বর্বর হতে পারে ভাবা যায় না। নতুন পদমর্যাদা পেয়ে তারা সারা সেলুলার জেল দাপিয়ে বেড়াতো। সারাক্ষণ তককে তককে থেকে সাধারণ কয়েদিদের খুঁত ধরতে চেষ্টা করত। ওদের ছিল শকুনের নজর, কিছু না কিছু একটা বার করে ফেলতই। তারপর নৃশংস নির্যাতন। শেখরনাথ বললেন, সেই টর্চার তুমি কল্পনাও করতে পারবে না বিনয়। কী ধরনের টর্চার? সেলুলার জেলের ভিতর কয়েদিদের দিয়ে নানা রকম পরিশ্রমের কাজ করানো হতো। এই যেমন ধরো, ডিউটি ছিল সকাল 8:30 থেকে 12:30, তারপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা গ্যাপ, ফের 1:30 থেকে সন্ধে অবধি হাড় ভাঙা খাটুনি। কয়েদিদের কাউকে ঘানি টানতে হতো, কাউকে নারকেল ছোবড়া পিটিয়ে সরু সরু করে তার বার করতে হতো, কাউকে কাঠ চেরাই করতে হতো। যার 15 সের নারকেল তেল বার করার কথা, টিন্ডাল কি পেটি অফিসার ওজন করে যদি দেখতো 1/2 পোয়া বা 3 পোয়া কম হয়েছে,
তার 2 দিন রাতের খানা বন্ধ। যাকে নারকেল ছোবড়া থেকে 250 তার বার করতে হবে, তার কম হলে সেই কয়েদিরও একই সাজা। পরপর 3 দিন যদি কম হতো তখন টিকটিকিতে চড়ানো হতো। টিকটিকি মানে? টিকটিকিতে কাকে বলে? ওই যে সামনের উইংটার পিছনে যে চত্বরটা রয়েছে, সেখানে এখনো 2-4টে আছে। নিজের চোখে দেখলে বুঝতে পারবে। এসো আমার সঙ্গে। বিশাল তেতলা বিল্ডিংটার পাশ দিয়ে ওদিকে চলে এলো দুজনে। এই এলাকাটা ভীষণ নির্জন, কোনো জনপ্রাণী চোখে পড়ছে না। এই ধারের মস্ত বিল্ডিংটাও খাঁ খাঁ করছে। ইংরেজরা চলে যাবার সঙ্গে সঙ্গে সেলগুলোতে নতুন কয়েদি আর আসেনি। যদিও বা 2-4 জন ছিল, স্বাধীনতার আগে আগেই খুব সম্ভব তাদের ছেড়ে দেওয়া হয়েছে। চারিপাশ নিরেট এক শূন্যতা বিনয়কে ঘিরে ধরতে থাকে। এখানকার চত্বরটা হাসপাতালের চত্বরের মতোই একই মাপের, তবে ওই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে বড় বড় ঘাস আর আগাছা জন্মেছে প্রচুর। এক কোণে কটা বেজি বেশ গুছিয়ে ঘর সংসার পেতেছিল। হঠাৎ উটকো অবাঞ্ছিত 2টো লোককে দেখে তুমুল হইচই বাঁধিয়ে ছোটাছুটি করতে করতে তাদের অসন্তোষ জানাতে থাকে। চত্বরের এক কোণে বিনয়কে নিয়ে যেতে যেতে শেখরনাথ বললেন, এইখানেও তেলের ঘানির জন্য বড় শেড ছিল, ইংরেজরা যাবার আগে ভেঙে দিয়ে গেছে। পরে এই নিয়ে হুলুস্থুলু বাঁধে, তাই বহু কুকীর্তির চিহ্ন তো আগেই লোপাট করে দিয়েছে। কিন্তু তারপরও যা যা পাওয়া গেছে তাতে ভারতের মেনল্যান্ডের মানুষ শিউরে উঠেছে। সে যাক, এই যে ধারে। চত্বরের বাঁ প্রান্তে 4টে তেকোনা ত্রিভুজের আকারের স্ট্যান্ড দাঁড় করানো রয়েছে। সামনের দিকে 2টো লোহার মজবুত পায়া, পিছন দিকে একটা, প্রায় 7-8 ফিটের মতো উঁচু। পায়াগুলোতে সমুদ্রের নোনা হাওয়ায় জং ধরে গেলেও এখনও বেশ শক্তপোক্তই আছে। সামনের অংশের প্রায় পুরোটা জুড়ে পুরো কাঠের পাটাতন আটকানো। শেখরনাথ বললেন, এই হলো টিকটিকি। এতে চড়িয়েই কয়েদিদের বেত মেরে শায়েস্তা করা হতো। অবাক বিস্ময়ে স্ট্যান্ডগুলো দেখতে লাগলো বিনয়। শেখরনাথ কিভাবে বেতের বাড়ি মারা হতো বিশদভাবে তা বুঝিয়ে দিলেন। কয়েদিকে উল্লঙ্গ করে পাটাতনে তার বুকটা ঠেসে হাত 2টো পিছনের লোহার পায়ার সঙ্গে শক্ত করে বাঁধা হতো, আর পা 2টো বাঁধা হতো স্ট্যান্ডের 2 পায়ার সঙ্গে, যাতে কয়েদি নড়াচড়া করতে না পারে। কখনো কখনো টিন্ডাল বা পেটি অফিসাররা বেত মারার মহান কর্তব্যটি পালন করত। তাছাড়া জেলার এটি করার জন্য অন্য পুরনো বা ঘাঘি কয়েদিদেরও কাজে লাগাতো, কেননা রোজ কম করে 30-40 জনকে বেতানো হতো। 2-4 জনের পক্ষে তা সম্ভব নয়। অপরাধের গুরুত্ব অনুযায়ী কারোর বরাদ্দ 10 ঘা বেত, কারোর 15, কারোর 25। 25 অবধি পৌঁছবার আগেই বেশিরভাগ কয়েদি সেন্সলেস হয়ে যেত। তখন তার মাথায় জল টল দিয়ে, জ্ঞান ফিরিয়ে, পিঠে ওষুধ লাগিয়ে তার সেলে পাঠিয়ে দেওয়া হতো। এইভাবেই সেলুলার জেলে বিভীষিকার রাজত্ব চালিয়ে যেত। শেখরনাথ বলতে লাগলেন, অত্যাচারের এটা হলো সামান্যই একটা নমুনা বিনয়। পরে যখন ব্লকে ব্লকে ঘুরে তোমাকে কুঠুরিগুলো দেখাবো, তখন আরও অনেক কিছু জানতে পারবে। বিনয় কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না, নিজেকে সামলে নিল। শেখরনাথ তাকে লক্ষ্য করছিলেন। কপাল কুঁচকে মজার একটা ভঙ্গি করলেন, বললেন, কি বলতে চাও? আমাকে টিকটিকিতে চড়ানো হয়েছিল কি না, তাই তো? ওই 12-6 আমাকে তোলা হয়েছিল। সেলুলার জেলে আসবো আর বেত খাবো না, তাই কখনো হয়? বলেই পেছন ফিরে পাঞ্জাবিটা উঁচুতে তুলে পিঠটা দেখিয়ে দিলেন। সারা পিঠ জুড়ে অগুন্তি আড়াআড়ি কালো কালো দাগ। গভীর ক্ষত শুকিয়ে গেলে যেমন হয় সেই রকম। স্বাধীনতা সংগ্রামীকে আন্দামান দ্বীপপুঞ্জে এসে কি অসহনীয় নির্যাতন সইতে হয়েছে তার একটা ঝলক দেখে বিনয় শিউরে উঠল। আর এই সময় কেউ দূর থেকে ডেকে ওঠে, ভাই সাব, ভাই সাব। আজকের পর্ব এই অবধি রাখছি।
ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।